শহরে শুরু হয়েছে ইডি রেডও। মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায় ইডি তল্লাশি অভিযান শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে সল্টলেক, রয়েছে মিডলটন স্ট্রিট সহ মোট 5 জায়গা। কথা বলবো, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, কোন মামলার ক্ষেত্রে এই তদন্ত করতে ইডির আধিকারিকরা তারা পৌঁছেছেন? দেখো, তোমাকে বলে দিই, একসঙ্গে 5টি জায়গায় সকাল থেকে ইডির তল্লাশ অভিযান চলছে এবং এই 5টি জায়গা হচ্ছে সল্টলেক, মিডলটন স্ট্রিট, সাউথ কলকাতার আরও 2টি জায়গায়। সল্টলেকের সিকে ব্লক, সিএফ ব্লক, যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ, ডিসি পাল যে গ্রুপ যারা কনস্ট্রাকশনের কাজ করে, সেই ডিসি পালের মালিকের বাড়ি, কর্ণধারের বাড়ি, এবং সেই বাড়িতে এখন ইডি আধিকারিক রয়েছেন। গেট সামনে বন্ধ, ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। মূলত মার্লিন গ্রুপের যে মামলা ইডি তদন্ত করছে, তুমি জানো সম্প্রতি মার্লিন গ্রুপের মালিক সুশীল মোহতার বাড়িতে পৌঁছে গেছিলেন ইডির গোয়েন্দারা এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে ডিজিটাল এভিডেন্স, একাধিক তথ্য তারা পেয়েছিলেন। এবার যেটা ইডি সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে, মার্লিন গ্রুপে তদন্ত করতে গিয়ে যে তথ্য সামনে এসছে, সেখানে একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ল্যান্ড ডিল, দ্বিতীয় হচ্ছে ফিনান্স। যে প্রজেক্টের কথা বলা হচ্ছে সেই প্রজেক্টের ডিলিং কারা করেছিল, জমি কেনা বেচা কারা করেছিল, সেখানেই নাম উঠে আসছে ডিসি পল গ্রুপের। অর্থাৎ যেটা ইডি সূত্রের খবর, যে জমি কেনা বেচার ক্ষেত্রে কিন্তু ডিসি পল গ্রুপের একটা ইনভলভমেন্ট রয়েছে এবং ফিনান্স, টাকার লেনদেনের ইনভলভমেন্ট রয়েছে। এবং তোমার মনে থাকবে, যেদিন মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চলছিল, সেদিন ইডি তরফে দাবি করা হয়েছিল যে তারা তদন্ত করছেন, যে অভিযোগ উঠে এসছে যে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে একটা জমি দেখিয়ে এবং সেই জমি সামনে রেখেই কিন্তু প্রতারণা করা হয়েছে। প্রতারণার অভিযোগ, কিছু ফেক ডকুমেন্ট তৈরি করার অভিযোগ ছিল এবং সেই তদন্ত করতে গিয়ে ডিসি পল গ্রুপের নাম উঠে আসে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম উঠে এসছে এবং মূলত আজকে ল্যান্ড ডিলিং এবং ফিনান্সের ক্ষেত্রে কাদের ইনভলভমেন্ট ছিল সেই তদন্ত করে দেখছেন ইডি আধিকারিকরা। আরেকবার তোমাকে ছবি দেখাবো, গেট বন্ধ, ভেতর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ইডি অফিসাররা, এবং গেট বন্ধ রয়েছে, ইডি অফিসাররা ভেতরে রয়েছেন, একই সঙ্গে 5 জায়গায় তল্লাশি চলছে। মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক, আদালতে এমনটাই জানালেন এনআইএর আইনজীবী। যদিও মোফাক্কারুল ইসলামকে ফাঁসানোর অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। বৃহস্পতিবার 12টি মামলার মধ্যে একটিতে জামিন পান মোফাক্কারুল ইসলাম, বাকি মামলাগুলির মধ্যে একটিতে তার জেল হেফাজত হয়েছে। ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা, রাস্তায় তাদের গাড়িতে হামলা। মালদার মোথাবাড়ির এই ভয়ঙ্কর ঘটনায় ধৃত 49 জনকে বৃহস্পতিবার তোলা হয় এনআইএর বিশেষ আদালতে, যার মধ্যে ছিলেন মোফাক্কারুল ইসলামও। বৃহস্পতিবার শুনানিতে এনআইএর আইনজীবী বলেন, মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক, তাকে জেরার প্রয়োজনীয়তা আছে। মোফাক্কারুল ইসলাম তিনি একজন অ্যাডভোকেট এবং তিনি যে বক্তৃতা দিয়েছিলেন ওনার অ্যাডভোকেটরা বলেছেন যে এটা ঠিক হয়নি। বিচারকদের ওপর আক্রমণের রাতে বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এই মোফাক্কারুলের পাশেই দাঁড়িয়েছিলেন অতিরিক্ত জেলা শাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তারা। এখানে আমাদের এডিএম সাহেব আর এসপি সাহেব আছে, আর একটা চাপাচাপি করে কি রেজাল্ট বের হলো শুনবি না নাকি তোরা? ভাইরাল আরেকটি অডিও ক্লিপে শোনা যায় মালদার যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কারুলকে অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। হ্যালো, হ্যাঁ মোফাক্কারুল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন, একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। বৃহস্পতিবার আদালতে মোফাক্কারুল ইসলামের আইনজীবী ইমতিয়াজ আহমেদ সওয়াল করেন, রাজনৈতিক নেতাদের ছেড়ে মোফাক্কারুল ইসলামকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভ তোলার জন্য সরকারি অফিসাররা অনুরোধ করেছিলেন, সেই মতো বিক্ষোভ তুলতে বলার জন্য তিনি আবেদন জানান। 12:30 থেকে ওই পার্টিকুলার জায়গায় আমাদের জুডিশিয়াল অফিসারদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেইখান থেকে 20 কিলোমিটার দূরে মোফাক্কারুল ইসলাম 10টার সময় যখন ওই রাস্তা থেকে পেরোচ্ছিল, ওখানকার লোকরা ওকে চিনতে পারে, সেই জন্য ওকে বলে যে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিছু বলুন। মোথাবাড়ির এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী। বৃহস্পতিবার মামলা শুনানিতে আইএসএফের আইনজীবী অভিযোগ করেন, অশান্তির ঘটনায় তৃণমূলের কাউন্সিলর সহ অন্যরা থাকলেও তাদের গ্রেফতার করা হয়নি। মোথাবাড়ি এলাকার স্থানীয় যে তৃণমূলের কাউন্সিলররাও ওখানে ছিলেন, যারা যে এই
মবের সঙ্গে ছিল, তারা ঘোষণা করছিল তাদেরকে এনআইএ যে নির্দিষ্ট করে বুক করছে না। ছাড়া যারা হচ্ছে যে বিরোধী, বিশেষ করে বামপন্থী আইএসএফ সেই ধরনের হচ্ছে যে ক্যান্ডিডেটদেরকেও হচ্ছে ছাড়ছে না, অ্যারেস্ট করছে, যদিও ক্যান্ডিডেট হচ্ছে যে ওই স্পটে ছিল না। আমাদের দল দেখবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নির্বাচনে শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনে যদি জেতার চেষ্টা হয়, আমি বারবার বলছি বাংলার মানুষ প্রতিরোধ করবে। মানুষ তার নিরপেক্ষ রায় দেবে, মানুষ তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে, সেখানে যা রায় হবে মাথা পেতে সবাই নেবে, এটাই গণতন্ত্রের নিয়ম। বৃহস্পতিবার আদালতে তোলা হলে মোফাক্করুল ইসলামদের বিরুদ্ধে স্লোগান দেন আইনজীবীদের একাংশ। আবির দত্ত ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক, বর্তমানে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক, কিন্তু এখন আর দল তার খোঁজ নেয় না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নন্দীগ্রাম আন্দোলনের সন্তানহারা ফিরোজা বিবির গলায় এক রাশ অভিমান। নন্দীগ্রাম আন্দোলনের সময় খবরের শিরোনামে উঠে এসেছিলেন শহীদের মা ফিরোজা বিবি। নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছিল তার ছোট ছেলের। তৎকালীন বিরোধী দল, বর্তমানে শাসক দল, ফিরোজা বিবিকে শহীদের মা আখ্যা দিয়ে তাকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন এখান থেকে 2009 লোকসভা ভোটের আগে, এবং সেই উপনির্বাচনে তিনি জয়ী হন। আপনি প্রত্যক্ষ রাজনীতি করেন এখন? আর এখন আমি কাজ শেষ হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে। আমি তো তখন টিকিটও চাইনি আর দাঁড়াতেও চাইনি। আমাকে তখন দল ভালো মনে করে ছেলে দিয়েছিল, আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলাম। তারপরে আমাকে আবার পাঁশকুড়াতে পাঠালেন 16 সালে। পাঁশকুড়ার সেই টিকিট চাইনি আমি, তাতেও দিলেন। 2016-তে দিয়ে তারপরে আবার 2021-এও দিলেন। তারপর 2026 যা পড়লো, তার একেবারে আমি অচল হয়ে গেলাম। আর দলেরও কোনো যোগাযোগ নেই, আর আমার কোনো কদরই নেই। এখন এই যে আপনি অসুস্থ অবস্থায় রয়েছেন, এখন দেখভাল করে দল? দল এমন দেখভাল করে যে খোঁজ খবর নেয়নি। মানে আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করে না কেমন আছেন না আছেন? না, কে জিজ্ঞেস করবো? আপনার এখন হাঁটতেও কষ্ট হয় নাকি? হ্যাঁ, আমি তো যেতে হাঁটি, ওয়াকার নিয়ে হাঁটি। আর রাজনীতি করতে পারছেন না যখন, তখন কি আপনি যোগাযোগ করেছিলেন দলের সঙ্গে, যে দল যোগাযোগ করলো না? আমি মানে সরাসরি দিদির কাছে যেতে পারিনি, তবে নেতৃত্বদের কাছে গেছি। ওনারা বলেছেন তুমি দিদির সঙ্গে কথা বলো। আমি তো দিদির কাছে যেতে পারছি না, দিদির কাছে বারে বারে চিঠি দিয়েছি, তার কোনো উত্তর নেই। এখানে নন্দীগ্রামেও তো তৃণমূল কংগ্রেস আছে, তারাও খবর নেয় না? না। আপনার এটাকে পীড়া দেয় না, কষ্ট দেয় না, যে যাদের জন্য আপনি এতটা করলেন, ছেলেও হারালো, ওরা একসময় আপনাকে খুব গুরুত্ব দিল, আজকে একেবারে ভুলে গেল? আর পীড়া দিলেও করবো কি, আমার ভাগ্যে ছিল। হসপিটালে থেকে এলাম, কোনো খোঁজ খবর নেই দলের। এখন আপনার কি কখনো মনে হয় যে সেই সময় তৃণমূল করে যাওয়া, এই সমস্ত করাটা সেই সময় ভুল ছিল? আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় সে সময় ভুল ছিল না। সে সময় জমি জায়গা বাঁচানোর জন্য মানুষ বেরিয়েছিল, আমিও বেরিয়েছি তখন। যে সম্মান, যে সহযোগিতা যা পাওয়া উচিত ছিল এই সময়ে এসে, অসুস্থ অবস্থায় এসে, সেইটা আর পাওয়া গেল না। আমার দরকারও নেই কিছু, আর কি বলবো। আপনার অভিমান হয়েছে? না না, কারোর সঙ্গে অভিমান করে কি মাটিতে হাত ঢেলে খাওয়া যায়? আমার অভিমান ভাঙাবে কে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।